আমাদের আজকের গল্পটা সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পে ব্যবহৃত ভূত প্রেত তন্ত্রমন্ত্র শুধুমাত্র গল্পের প্লট তৈরির জন্য লেখা হয়েছে, কোনো রকম সামাজিক বা ধর্মীয় অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। সংকেত অডিও স্টোরিজে আজ আপনারা শুনবেন প্রখ্যাত লেখক আকাশ গুহের কলমে চুনি মিয়ার ঘাট। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিতম, অমিত, নর্মদা এবং আমি অরূপ। পোস্টার ডিজাইন পিক্সলেট, সাউন্ড ডিজাইন 62 FPS স্টুডিও, বিশেষ সহযোগিতায় ঋতুরা স্টুডিও। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অরূপ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, আকাশ গুহের লেখা চুনি মিয়ার ঘাট। গরমের বিকেলবেলা, সূর্য অস্ত গেছে খানিকক্ষণ আগে। সন্ধে নামতে এখনো আরো খানিকক্ষণ। নদীর বুকে মাছের ঝাঁকের মতো কিলবিল করে থাকা ছেলেদের দলটা এক এক করে উঠে পড়ছে জল থেকে। 16 থেকে 18 বছর বয়সী ছেলেদের একটা দল পাশের গ্রামে ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়েছিল, জিতে ফিরেছে। কড়কড়ে নগদ 500 টাকা, এই ওদের কাছে অনেক। সারাদিনের ঘাম ধুলো কাদা ধুয়ে নিতে সকলের নজর এড়িয়ে ওরা এই ঘাটে এসেছে, চুনি মিয়ার ঘাটে। ঘাটে নামতে পই পই করে বারণ করেছিল ওদের সকলের বাড়ির গুরুজনেরা। ওরা নিজেরাও জানে এই ঘাটে স্নান করতে বহু মানুষ, এমনকি যারা সাঁতার জানত তারাও অকারণেই তলিয়ে গিয়েছে। নদীতে স্নান করার তালটা তুলেছিল ওদের দলের সর্দার ফারুক। প্রথমে অনেকেই আপত্তি তোলায় শেষমেশ সকলেই রাজি হয়ে গিয়েছিল, কিন্তু শর্ত ছিল একটাই, সন্ধ্যের আগে উঠে আসতে হবে জল থেকে। এই ফারুক, উঠে আয়, আরে অত দূরে যাসনি। ঘাটে উঠে গা মুছতে মুছতে চিৎকার করে কথাগুলো বলল মহিম। ফারুক তখন ওদের দলটা থেকে বেশ খানিকটা দূরে আরাম করে উল্টো হয়ে চিৎ সাঁতার দিচ্ছিল। মহিম আরো গলা তুলে কথাটা বলল। এবার শুনতে পেল ছেলেটা, পাল্টা চিৎকার করে বলল, তোরা ঘরে যা, আমি যাচ্ছি। মহিম আবার চিৎকার করে বলল, তোরা আম্মিকে কিন্তু গিয়ে বলে দেবো তুই আমাদের সাথে আসিস নি, উঠলি কিনা। ফারুক কর্ণপাত করল না, এক হাত উপরে তুলে ওদের ইশারায় চলে যেতে বলল। ছেলেরা এক এক করে উঠে গেল। তারা জানে ফারুক কেমন একগুঁয়ে, কারো কথা শুনবে না। আরো খানিকক্ষণ চেষ্টা করার পর মহিমও হাল ছেড়ে দিল। ঘাট থেকে বেশ খানিকটা দূরে নদীর জলের মনের আনন্দে সাঁতরাচ্ছে ফারুক। শেষমেশে সে ছাড়া আর কেউ ওখানে থাকলো না। সে না থাকুক, ফারুক ওর বন্ধুদের মতো ভিতর ডিম নয়। গায়ের লোক বলে এই চুনি মিয়ার ঘাট নাকি অভিশপ্ত, এখানে নাকি জিন ভূত এইসব আছে। কিছু বছর আগে এই ঘাটে নাকি এক দুজন খুদকুশিও করেছিল। একজন জলে ডুবে, আর একজন ঘাটের ঠিক পাশে ওই অশ্বত্থ গাছটায় গলায় দড়ি দিয়ে। তারপর থেকেই নাকি এই ঘাটে দুজনকে ঘুরে বেড়াতে দেখা যায় রাতের আঁধারে। ওরাই নাকি লোকজনকে জলে ডুবিয়ে মারে। যত সব গাল গল্প আর কি। ফারুক এসব বাজে চিন্তা ছেড়ে মনের আনন্দে চোখ বুজে নদীর ঠান্ডা জলে নিজের দেহটাকে ভাসিয়ে রাখে। নদীর বুকে ভেসে বেড়ায় এক টুকরো ঝরা পাতার মতো, যার কোনো চিন্তা নেই, ভাবনা নেই, নির্দিষ্ট গতিপথ নেই, কেবল স্রোতের তোড়ে ভেসে চলা। আরামে চোখ বুজে আসছিল ফারুকের। কানে আসছিল কেবল নদীর জলে নিজেরই তৈরি করা ছলাৎ ছলাৎ আওয়াজটা। হঠাৎ হাতে পায়ে কিসের যেন লতার মতো আগাছা জড়িয়ে যেতে হুঁশ ফিরল ওর। দু হাতে জল কাটতে কাটতে কোথায় এসে পড়েছে ও ভাগিয়ে বোঝার চেষ্টা করল। ঘাটের ডান দিকটায় ভাসতে ভাসতে চলে এসেছে। এদিকটায় নদীর পাড়ে অনেক গাছগাছালির জঙ্গল। নদীর উপর বেশ কয়েকটা বড় বড় গাছ একেবারে ঝুঁকে পড়েছে। এদিকটা নদীর জল ঠান্ডা স্যাঁতস্যাঁতে আর বেশ কালছে। দিনের বেলাতেই অন্ধকার হয়ে থাকে। সাঁতার কাটতে কাটতে কখন যে আকাশের তারা ফুটে গেছে তা খেয়াল নেই ফারুকের।
অন্ধকার নেমে এসেছে। দূরের মসজিদ থেকে শোনা যাচ্ছে মাগরিবের আজান। ফারুকের কেমন যেন শীত শীত করছে। যত দূরে চোখ যাচ্ছে কোনো মানুষ বা অন্য প্রাণীর দেখা নেই, কেবল আকাশের বুকে পাখিদের ঘরে ফেরার দলবদ্ধ চিৎকার। ঘাটের দিকটা একদম ফাঁকা। ঠান্ডা স্যাঁতস্যাঁতে লতাগুলো হাতে পায়ে থেকে ঝেড়ে ফেলে সাঁতরে ঘাটের দিকে এগোবার উপক্রম করতেই ফারুকের হাতে আবার যেন কি একটা পেঁচিয়ে গেল। বিরক্ত হয়ে ফারুক হাতটা উপরে উঠাতেই দেখল একটা শাড়ি। টুকরো নয়, একটা শাড়ি, কারণ পেছনে মাথা ঘোরাতেই সে দেখতে পেয়েছে লম্বা হয়ে শাড়ির শেষ প্রান্তটা পাড়ের দিকে উঠে গেছে। সেদিক বরাবর তাকাতেই ফারুকের বুকটা ধড়াস করে উঠল। অন্ধকারে কে ওখানে গুঁড়ি মেরে বসে আছে। ফারুক চিৎকার করে উঠল, কে কে ওখানে? কোনো উত্তর এলো না। কেবল অন্ধকারের ভেতরে বসে থাকা সেই সচল অন্ধকারটা ঝুপ করে জলের উপর ঝাঁপিয়ে পড়ল। ফারুকের এবার সত্যি সত্যি ভয় লাগতে শুরু করেছে। মানুষের মতো দেখতে ওটা কি ছিল, আর ওটা জলে ঝাঁপিয়ে পড়ে গেলই বা কোথায়? ফারুক প্রাণপণে শাড়িটাকে হাতের থেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু জালের মতো শাড়িটা ওর হাতে পায়ে আরো জড়িয়ে বেকায়দায় ফেলে দেয় ওকে। প্রাণপণ চেষ্টা করে দুই পা ছুঁড়ে সামনের দিকে দেহটাকে এগিয়ে নিয়ে যেতে, কিন্তু পারে না। ধস্তাধস্তিতে হাঁপিয়ে যায় ও। ঠিক সেই সময় ফারুক মাথা ঘুরিয়ে দেখতে পায় ওর পেছনে কালচে জলের তলা থেকে ধীরে ধীরে উঠে আসছে কিছু একটা অবয়ব। একজন মানুষ, একজন মেয়ে মানুষ। কিন্তু একে কি মানুষ বলা যাবে? জীবন্ত মানুষের চামড়া এমন শ্যাওলা রাঙা সবুজ হয় যেন বহুদিন ধরে জলের মধ্যে ডুবেছিল মেয়েটা। জল শুষে চামড়া ফুলে ঢোল হয়েছে, মনে হচ্ছে এখনই খুলে পড়ে যাবে গায়ের থেকে। এলোমেলো ভিজে আগাছার মতো চুল মুখে চারপাশে ছড়ানো, তার মধ্যে থেকেই উঁকি দিচ্ছে সম্পূর্ণ সাদা একজোড়া চোখ। এই অন্ধকারে যেন জ্বলছে ধকধক করে। ফুলে ওঠা নীলচে দুজোড়া ঠোঁটের মধ্যে থাকা মরা মানুষের মতো পিঙ্গল দাঁতগুলো বার করে বিকট মুখ বেদান করে জলের মধ্যে আধডুবা হয়ে উঠে দাঁড়িয়েছে মেয়েটা। ফারুক একটা বিকট জোরে আর্তনাদ করে সাঁতরে পাড়ে ওঠার চেষ্টা করতেই একজোড়া ঠান্ডা বজ্রমুষ্টি ওর পা চেপে ধরল। ওই মেয়েটা কি কুৎসিত, কি বিভৎস দেখতে থাকে, আর তেমন শীতল এবং ঘৃণ্য তার হাতের স্পর্শ। ফারুক প্রাণপণে নিজের পা ছাড়িয়ে সেই বিভীষিকার থেকে দূরে পালানোর জন্য হাত পা ছুঁড়তে লাগলো জালে পড়া মাছের মতো। হঠাৎ করেই শক্ত কিছু একটার সাথে ধাক্কা খেল ফারুক। জলের উপরে মাথা তুলতেই দেখতে পেল একটা নৌকা। এখানে এখন নৌকা এলো থেকে? একটু আগেও তো কোনো নৌকা দেখতে পায়নি সে। এখানে কোথা থেকে এলো নৌকাটা? নৌকার পাটাতনের উপর থেকে একটা হাত এগিয়ে এলো। উঠে আসো, উঠে আসো বেটা, ভয় নাই। আর 7-5 ভাবার সময় ছিল না ফারুকের। শক্ত করে সেই ত্রাতার হাত চেপে ধরল। অনেক কষ্ট করে নৌকার পাটাতনের উপরে উঠে এলো ফারুকের গোটা শরীরটা। ডাঙায় তোলা মাছের মতো খাবি খাচ্ছে এখন সে। আবার কথা ভেসে এলো, বর সন্ধ্যেবেলায় সুনি মিয়ার ঘাটে কি করছো বেটা? জানো না এখানে আধার নামলে আসতে নাই। যে তাকে টেনে তুলল তার মুখটা অব্দি দেখার সময় পায়নি ফারুক। ওর ফুসফুস দুটো ক্লান্ত। কোনো রকমে মুখ তুলে তাকালো এবার। আরেকটু হলেই নৌকা থেকে আবার জলের মধ্যে পড়ে যাচ্ছিল ফারুক। এ কি? এ তো সেই বুড়ো লোকটা। ওই তো এই অন্ধকারে ওর গলার কাছে মোটা কালশিটে পড়া দাগটা স্পষ্ট দেখা যাচ্ছে। এই লোকটাই তো গলায় দড়ি দিয়ে মরেছিল ঘাটের ধারে অশ্বত্থ গাছের ডালে।
লোকটা নৌকার পাটাতনের উপর বসে বিশ্রীভাবে হাসছে। চোখ দুটো জল জল করছে তার। জিভটা প্রায় 1 হাত লম্বা হয়ে কুকুরের মতো ঝুলে রয়েছে। ঠিক গলায় দড়ি দিয়ে মরা মানুষের জিভ যেভাবে ঝুলতে থাকে। নৌকাটা একদিকে কাত হয়ে গেল, কারণ একজোড়া হাত জল থেকে উঠে আঁকড়ে ধরেছে নৌকাটাকে। সেই হাত দুটো, সেই পচে যাওয়া সবজে চামড়ার হাত দুটো, সে উঠে আসতে চাইছে নৌকার উপর। ফারুক একটা চিৎকার করে উঠল, কিন্তু পাটাতনের উপরে বসে থাকা সেই লোকটার বিকট অট্টহাসের শব্দে ফারুকের চিৎকার ঢাকা পড়ে গেল। ওই জলে ডুবা মরার মতো মেয়েটা ধীরে ধীরে এগিয়ে আসছে ফারুকের দিকে। কোথায় যাবেন সাহেব? খেয়াঘাটের দিকে নৌকাটা ভেড়াতে ভেড়াতে শুষ্ক খসখসে কণ্ঠস্বরে জিজ্ঞেস করলো নৌকার পাটাতনের উপরে বসে থাকা বৃদ্ধ মাঝি। শিয়াখালি যাবে মাঝি ভাই? মোটা টাকা বকশিস দেবো। একমাত্র বেশি কিছু টাকার লোভ দেখালেই রাজি হবে, এই ভেবে টাকার কথাটা আগে বলাটাই সমীচীন বলে মনে করলেন ইমতিয়াজ খান। ঘণ্টা 2 হয়ে গেল তিনি এবং তার স্ত্রী নাওশিন এই খেয়াঘাটে বসে আছেন নৌকার আশায়। এই এতক্ষণে নদীর বুক চিরে দুলকি চালে এগিয়ে আসতে থাকা নৌকাটা দেখতে পেয়েছেন তারা। শিয়াখালি। মুখ নিচু করে কি যেন একটা চিন্তা করে নেয় মাঝি। তারপর আবার বলে, যাব, কিন্তু নদীতে টান কম, দেরি হতে পারে। অসুবিধা নেই তো? শেষের কথাটা মাঝি ইমতিয়াজ খানের স্ত্রীর দিকে তাকিয়ে বললেন। চিন্তায় পড়লেন ইমতিয়াজ খান। সত্যি তো, তিনি একা থাকলে এতটা অসুবিধা হতো না। এত রাতে মেয়ে মানুষ সঙ্গে নিয়ে নদীতে পাড়ি জমাটা কি ঠিক হবে? আমিনপুরও কম দূর নয়, ফিরে যাওয়ার জন্য কোনো গাড়ি পাবে না। মাঝপথে এসে ফেঁসে গেছেন একেবারে। কিন্তু সিদ্ধান্ত নিতেও বেশি দেরি করলেন না। আপনি চলুন তো মিয়া, পাড়ি জমান, তারপর দেখা যাবে। ছেলে মেয়ে নিয়ে তো আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারি না এইভাবে। ঠিক আছে, উঠে আসুন, কিন্তু বেশি টাকা দিতে হবে না, যা ভাড়া তাই দিয়েন, উঠে আসেন। মাঝি নৌকা পুরোপুরি খেয়াঘাটের সঙ্গে লাগিয়ে দিল। প্রথমে স্ত্রীকে উঠিয়ে তারপর নিজে উঠে এলেন ইমতিয়াজ খান। স্ত্রীকে বললেন, তুমি ছইয়ের ভেতর গিয়ে বসো, বিশ্রাম নাও। বাইরে পানির উপর হাওয়া টানে, রাত হয়েছে, ঠান্ডা লাগিয়ে ফেলবা। আমি বাইরেই বসছি। নাওশিন কোনো কথা না বাড়িয়ে ঢুকে গেল নিচু হয়ে ছইয়ের ভেতর। মাঝি নৌকা ছেড়ে দিল। ইমতিয়াজ খান পাটাতনের উপর আরাম করে বসলেন। দামি জর্জেট শেরওয়ানির পকেট থেকে সিগারেটের বাক্স বার করে একটা ঠোঁটে চেপে ধরে জ্বালালেন। তারপর ধোঁয়া ছেড়ে মাঝিকে বললেন, জোর বাঁচা বাঁচিয়েছ মিয়া। তুমি না থাকলে না আজকে বাড়ি ফেরা মুশকিল হয়ে যেত। এমন পড়ার জায়গা সেই আগের মতোই আছে, কিচ্ছু উন্নতি হয়নি। মাঝি দাঁড় বাইতে বাইতে একটু খুক খুক করে হাসল। লোকটা এই গরমের মধ্যে একখানা চাদরে মাথা বুক কাঁধ ঢেকে রেখেছে। সামনের দুটো নুয়ে পড়া হাত আর লুঙ্গির বাইরে বেরিয়ে থাকা সরু পা দুটো ছাড়া ইমতিয়াজ খান বৃদ্ধের শরীরের কোনো অংশই দেখতে পাচ্ছেন না। ওভাবেই খানিক হেসে নিয়ে মাঝে মুখ খুলল। তা কোথায় গিয়েছিলেন সাহেব এত রাতে? এই পোড়া জায়গায় কি বা করতে এসেছিলেন? তাও আবার মেয়ে মানুষ সঙ্গে নিয়ে। মাঝির গলার স্বরটা কেমন যেন শিরিষ কাগজের কথা মনে করিয়ে দিল ইমতিয়াজ খানের। যেন কথা বলতে বলতে খুব বেগ পেতে হচ্ছে তাকে। হয় অনেক মানুষের গলার স্বাভাবিক স্বর এমন হয়, ক্ষীণ দুর্বল ঘষা কণ্ঠস্বর। আর বলো কেন ভায়া, আরে আমিনপুরে এক বন্ধুর বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলাম। জিগরি দোস্ত ছোটবেলা, না এসে উপায় নেই। আবার সে আবার বলে দিয়েছিল যে ভাবিজানকে সঙ্গে করে নিয়ে আসতে। তাহলে এই রাস্তায় বিবিকে নিয়ে আসি আমি। যাওয়ার সময়ও নদীতে টান ছিল না, যেতে দেরি হয়েছে, ফিরতে এত রাত হয়ে গেল। তাই আবার খেয়াঘাটে এসে শুনলাম যে শেষ নৌকাও নাকি বেরিয়ে গেছে। আশা তো আমি ছেড়েই দিয়েছিলাম। ভাবছিলাম যে ফিরে যাব কিনা আমিনপুরে, কিন্তু জানোই তো খেয়াঘাট থেকে আমিনপুর কতটা দূর। আবার এত রাতে সেখানে গরুর গাড়িও পাওয়া যাবে না।
তুমি ভাই ফেরেশতা মশাই। হ্যাঁ, ঠিক মতো পৌঁছে দাও। শোনো, তোমাকে না আমি 200 টাকা বেশি দেবো, 200 টাকা। তুমি না করতে পারবে না, কিন্তু নিতে তোমাকে হবেই। হ্যাঁ, মাঝি এই কথার কোনো উত্তর দিল না, চুপচাপ দাঁড় বাইতে লাগলো। লোকটা প্রয়োজন ছাড়া খুব বেশি কথা বলে না। এই লোকের সঙ্গে আলাপ জমানোর বৃথা চেষ্টা। ইমতিয়াজ খান আরেকবার ধূমপানের মনোনিবেশ করলেন। ঝড় নেই, জল নেই, নদীর বুকে আজ কেন জানি টুকরো টুকরো কুয়াশা জমেছে। রাতে বৃষ্টি হবে মনে হয়। আকাশের দিকে তাকায় ইমতিয়াজ খান। ওই তো একখণ্ড চাঁদ দিব্যি হাসি মুখে ঝুলে আছে আকাশের গায়ে। তার আলোতে নদীর কালো জলও রূপোর মতো ঝিকিয়ে উঠছে মাঝে মাঝে। নদীর দুপারে কখনো ছোট ছোট গ্রাম, তার লাগোয়া খেয়াঘাট, কোনো ভাঙা দেউল, বহু বছর ধরে দাঁড়িয়ে থাকা কোনো প্রাচীন বটগাছ চুপটি করে দাঁড়িয়ে আছে। তবে বেশিরভাগটাই জঙ্গল। শহর আধুনিকতা সভ্যতার ছোঁয়া থেকে অনেকটাই দূরে এই অঞ্চল। এদিকে বহু গ্রামে এখনো ইলেকট্রিসিটি এসে পৌঁছায়নি। শহরের ঝাঁ চকচকে রাস্তার একদিকে যেমন ট্রেন মেট্রো ছুটছে, জল চিরে ছুটে যাচ্ছে মোটর লঞ্চ, আকাশে বিমান উঠছে, অন্যদিকে তেমন এসব অঞ্চলে মানুষের আজও যাতায়াতের মাধ্যম গরুর গাড়ি, নদী পারাপারের মাধ্যম নৌকা। আগামী আরও বহু বহু বছর এমনই থাকবে এখানকার জনমানবের অভ্যাস। নৌকাতে আলো বলতে ছইয়ের উপর ঝুলিয়ে রাখা, সলতে কমিয়ে রাখা একটা লণ্ঠন। তারই আলোতে চোখ কুঁচকে দামি ঘড়িতে সময় দেখলেন ইমতিয়াজ খান। সর্বনাশ, রাত 10টা বাজে। শিয়াখালি পৌঁছাতে পৌঁছাতে তো বোধ হয় 12টা কি 12:30 বেজে যাবে। তার উপর নদীতে একদম টান নেই, নৌকা চলতেই চাইছে না। বৃদ্ধ অনেক কষ্ট করে বইটা ঠেলছেন। তবুও ইমতিয়াজ খান মাঝিকে আরেকবার জিজ্ঞেস করলেন, আরে মাঝি ভাই, বলছি শিয়াখালি পৌঁছতে কতক্ষণ সময় লাগবে? আর তাও কাঠের মতো রুক্ষ উত্তর আসে, জানি না সাহেব, 2 ঘন্টাও লাগতে পারে, 3 ঘন্টাও লাগতে পারে, গোটা রাতও লেগে যেতে পারে। আকাশ থেকে পড়লেন ইমতিয়াজ খান। মানে গোটা রাত ভোর? গোটা রাত ভোর কেন লাগবে? খুক খুক করে আবারও সেই অদ্ভুত হাসিটা মুখে ফিরিয়ে আনে মাঝি। তারপর বলল, দেখছেন না, নদীতে টান নেই, তারপর এমন কুয়াশা জমে রয়েছে, আস্তে আস্তে এগোচ্ছি, এ তো মহা মুশকিল হলো। মনে মনে ভাবলেন ইমতিয়াজ খান, মাঝপথে আবার কোথাও যদি থামতে হয় একেবারে সাড়ে সর্বনাশ হয়ে যাবে। চোর ডাকাতের উপদ্রব তো এই পথে কম নয়। নাওশিনের গায়ে দামি সোনার গয়না আছে, তার নিজের পোশাক পরিচ্ছদ অলঙ্কারেরও দাম নেহাত কম নয়। আর এই মাঝিকেও তো তেমন ঠিক সুবিধার বলে মনে হচ্ছে না। ইমতিয়াজ খান এখনো মুখটাই ঠিক করে দেখেনি বৃদ্ধের। এ আবার কোনো ডাকাত দলের লোকজন নয় তো? এমন গল্প বহু শুনেছেন তিনি। এইসব এলাকায় নিত্য নৈমিত্তিক ঘটনা এগুলো। রাতের বেলায় বিপাকে পড়া যাত্রীকে নৌকায় তুলে তারপর সুযোগ বুঝে অন্য কোথাও নিয়ে গিয়ে কিংবা মাঝ নদীতে খুন করে সোনা দানা জিনিসপত্র কেড়ে নিয়ে লাশ নদীতেই ফেলে দেয়। অবশ্য ইমতিয়াজ খান নিজেও সুবিধের লোক নয়। তার পাজামার পকেটেও একখানা ফল কাটার ছুরির সাইজের ভোজালি লোকানো আছে। শিয়াখালির দুখানা বড় কাঠচেরাই কলের মালিক তিনি। বিশাল বড় ব্যবসা, শত্রু নেহাত কম নয়। একেবারে খালি হাতে চলাফেরা করতে পারেন না তিনি। তারপর আমিনপুরের মতন অজপাড়া গায়ে গিয়েছিলেন সস্ত্রীক। কিন্তু কথা হচ্ছে তিনি একা কতজনের সাথে লড়বেন যদি কোনো অতর্কিত আক্রমণ হয়। পরক্ষণেই ভাবছেন এমন উল্টো পাল্টা চিন্তাভাবনা মাথায় প্রশ্রয় দেওয়া ঠিক নয়। যা হবে দেখা যাবে, মানে মানে এখন বাড়ি পৌঁছাতে পারলে হয়। ইমতিয়াজ খানের চারপাশে সবকিছুই বড় চুপচাপ, শব্দ খুবই কম। নাওশিনেরও কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না।
সে হয়তো ঘুমিয়ে পড়েছে ছইয়ের ভেতরে। এই বুড়ো মাঝির মুখেও কথা সরে না। এর সাথে গল্প জমানো সম্ভব নয়। কেবল জলের উপরে বৈঠার আঘাতের ছলাৎ ছলাৎ একঘেয়ে শব্দ এবং মাঝে মাঝে নদীর পাড়ের জঙ্গল থেকে উঠে আসা শিয়ালের হুক্কা হুয়া ডাক। বেশ অনেকটা সময় পার হয়ে গিয়েছে ইতিমধ্যে। ইমতিয়াজ খানের বসে থাকতে আর ভালো লাগছে না। নৌকাও চলছে শামুকের গতিতে। নদীতে কুয়াশাটাও বাড়ছে। নদী চওড়া না হলেও কুয়াশার জন্য দুপার ভালোভাবে দেখা যায় না। অনেকবার ইতস্তত করে ইমতিয়াজ খান জিজ্ঞেস করলেন মাঝিকে, কি মিয়া, কত দূর এলাম? খসখসে কণ্ঠে সংক্ষিপ্ত উত্তর ভেসে এলো, সবে উধমপুর। গ্রামীণ নামটা শুনে অস্বস্তিতে ভরে উঠল ইমতিয়াজ খানের মুখখানা। উধমপুর, এই গ্রামের সঙ্গে তার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে। অনেক স্মৃতি, তবে সেসব বেশি মনে করতে চান না তিনি। সেসব দিন এখন অতীত। নিজেকে সামলে নিলেন। তিনি তারপর বললেন, আরে বলো কি? হ্যাঁ, আরে এখনো তো কত দেরি। হাত চালাও মিয়া, হাত চালাও। উত্তরে মাঝি যে কথা বলল তা শুনে ইমতিয়াজ খানের বিরক্তি, অস্বস্তি, দুশ্চিন্তা আরো দ্বিগুণ বেড়ে গেল। মাঝি শীতল কণ্ঠে জানালো, আর হাত চলবে না সাহেব, নৌকা নোঙর করতে হবে। সকালে জোয়ার না এলে আর এগোবে না। পানিতে কোনো টান নেই, নৌকা সরায় বেঁধে যাচ্ছে। ইমতিয়াজ খানের ছটফটানি শুরু হয়ে যায়। মানে? আরে নোঙর করবে মানে কি? হ্যাঁ, কোথায় নোঙর করবে? এখানে? আরে কাছে পিঠে তো ঘাটও কোনো দেখছি না। ঘাট আছে সাহেব, আর একটু এগুলি সুনি মিয়ার ঘাট। মাঝির গলা স্বর যেন বহু দূর থেকে ভেসে আসে। এবার ইমতিয়াজ খানের অস্বস্তিটা তীব্রভাবে বেড়ে যায়। চুনি মিয়ার ঘাট, উধমপুরের মিয়ার ঘাট, এক নামে সবাই চেনে, এতই কুখ্যাত সে জায়গা। ইমতিয়াজ খানও চেনেন, খুব ভালোভাবে চেনেন। আশেপাশের 10টা গায়ের লোকজন বলে এই ঘাটে নাকি ভূত বা জিনের বাস। বহু বছর আগে এই ঘাটে প্রচুর লোক জলে ডুবে মারা যায়। কারোর দেহ পাওয়া যায়, কারোর দেহ পাওয়া যায় না। কোথায় যায় খোদা তালাই জানে। তাবর তাবর সাহসী মানুষেরা এই ঘাটকে এড়িয়েই চলে। দিনের বেলাতে লোক যায় না ওখানে। সেখানে রাতের বেলায় এই মাঝি নোঙর করবে। আজ কার মুখ দেখে যে বাড়ি থেকে বেরিয়েছিল কে জানে। তুমি কি চুনি মিয়ার ঘাটে নোঙর ফেলবেন নাকি? ইমতিয়াজ খান কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করল। অদ্ভুতভাবে হাসি মাঝি। গা জ্বলে যায় খুক খুক করে ওর এই হাসিটা শুনলে। সময় বিশেষ গাটা শিরশির করে ওঠে কেমন যেন। তা কোথায় নোঙর করবো সাহেব? এই মাছ নদীতে জোয়ার এলে ভাসিয়ে নিয়ে যাবে তো। কিন্তু খানিকটা এগিয়েও তো ঘাট আছে, জগন্নাথপুর ঘাট, ওখানে বেদখন। মরিয়া হয়ে একটা শেষ চেষ্টা করলেন ইমতিয়াজ খান। বিশ্রীভাবে একটা তাচ্ছিল্যের হাসি ছুড়ে দিল সেই বৃদ্ধ মাঝি। বটে, নৌকা চালিয়ে চালিয়ে বুড়ো হয়ে গেলাম সাহেব এই নদীতে। ওইখানটায় যাওয়ার মতন টানও নাই। নদীর স্বরে নৌকা আটকে যাবে। সুনি মিয়ার ঘাটেই নোঙর ফেলতে হবে সাহেব, অন্য কোনো রাস্তা দেখি না। ঠিক যে ভয়টা ইমতিয়াজ খান করেছিলেন সেটাই হলো। নৌকায় ওঠার সময় মনে প্রাণে চেয়েছিলেন মানে মানে চুনি মিয়ার ঘাট যাতে তিনি তাড়াতাড়ি পেরিয়ে যান। কিন্তু কপালের এমন ফের যে এই ঘাটে এসেই থামতে হলো। আর এগোনো সম্ভব নয়। নদীতে ভাঁটা এসেছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশা। অনিচ্ছা সত্ত্বেও রাজি না হয়ে উপায় নেই তার। নৌকা দুলতে দুলতে এসে শরীর ছোঁয়ালো চুনি মিয়ার ঘাটে।
বৃদ্ধ মাঝি নোঙর ফেলে দিল। ইমতিয়াজ খান অবাক হয়ে এদিকে ওদিকে চাইছিলেন। কেমন ছন্ন ছাড়া একটা জায়গা, যেন ভাঙা ঘাটের পৈঠা। একটা তরুণ ছিল বহুকাল আগের, সেটাও ভেঙে লতা পাতায় ছেয়ে গিয়েছে। একপাশে একখানা ধসে যাওয়া শিব মন্দির, তার ঠিক পাশেই এক জরাজীর্ণ অশ্বত্থ গাছ। গাছের দুই পাশে সারি দিয়ে বড় বড় গাছের জড়াজড়ি করে সহাবস্থান। জঙ্গলই বলা চলে, কেমন যেন নিষ্প্রাণ জায়গাটা। এমনিতেই গা ছমছম করে, ঝিঝি পোকার ডাক নেই, জোনাকির ওড়াউড়ি নেই, আর নোঙর করার জায়গা পেল না এই বুড়ো। ঘড়িতে সময় দেখলেন ইমতিয়াজ খান, এখনো অর্ধেক রাস্তাও আসেনি। 11:45 বাজতে যায়। আজ এই ছিল কপালে, এখন আর কিছু করার নেই। রাত অনেক হলো। নদীর হাওয়ায় বসে বসে চোখের পাতা ভারী হয়ে যায় ইমতিয়াজ খানের। ছইয়ের ভেতরে ঢুকে একটু গড়িয়ে নেবে কিনা ভাবছে, পরক্ষণে মনটা কু গাইছে তার। এই মাঝিকে তিনি একদম ভরসা করতে পারছেন না। তার কেবলই মনে হচ্ছে আজ রাতে খারাপ কিছু একটা ঘটবে। যাত্রা শুরু থেকেই আজ কপাল খারাপ ছিল। কি মরতে যে বন্ধুর বাড়ি ছেড়ে এত রাতে নাওসিংকে নিয়ে বেরিয়ে এসেছিল তিনি। নিজের উপর নিজের ভীষণ রাগ হলো। বন্ধুর বাড়িতে আজ থেকে গেলেই পারত। এতবার করে জিয়ারুল বলল যে থেকে যেতে। এতজনে থাকার ব্যবস্থা হয়েছে, তারা দুজন কি আর বেশি হতো? ঘুমিয়ে পড়তে একদম ভরসা পাচ্ছেন না ইমতিয়াজ খান। তিনি ঘুমিয়ে পড়লে যদি কোনো অতর্কিত হামলা নেমে আসে তাদের স্বামী স্ত্রীর উপর। আর এই চুনিমিয়ার ঘাট কুখ্যাত জায়গা, ভূত জিনের গল্পের কথা বাদ দেওয়া যাক, এমন জঙ্গলাকীর্ণ জনমানবহীন স্থানই তো আদর্শ ডাকাতের ডেরা। কি করবেন কি না করবেন এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে শেষমেশ না ঘুমানোটাই ঠিক হবে বলে মনে করলেন ইমতিয়াজ খান। এই মাঝির সঙ্গে তো গল্প করা সম্ভব নয়। নাওশিন অনেকক্ষণ ঘুমিয়েছে, ওকে ডাকা যাক। সারা রাত স্বামী স্ত্রীতে মিলে গল্প করে কাটিয়ে দেবেন। আর মোড়া ভেঙে পাটাতনের উপর উঠে দাঁড়ালেন ইমতিয়াজ খান। মিয়া মিয়া তোমার লণ্ঠনটা একটু নিলাম, দেখি আমার বিবি জাগলো কিনা। মাঝি বইটা ছেড়ে চুপচাপ বসেছিল। এখনো পর্যন্ত একবারও মুখের চাদরটা সরায়নি সে। লোকটার কি গরম লাগছে না? চাদরের ভেতর থেকেই কথা বলে উঠল সে। আপনি একটু ঘুমিয়ে নিন সাহেব, গোটা রাত পড়ে আছে এখনো। কি করবেন, কিছু তো করার নাই এখন। ইমতিয়াজ খান মনে মনে হাসলেন। হ্যাঁ, আমি ঘুমাই আর তুমি সুযোগ বুঝে আমার গলায় এসে কোপ বসাও আর কি। কিন্তু মুখে বললেন, না না মিয়া, আজ আর ঘুম আসবে না। বাড়ির বিছানা ছাড়া আমার ঘুম আসে না। আর একটা তো রাত, ও ঠিক কেটে যাবে। এই বলে ইমতিয়াজ খান ছইয়ের উপর থেকে লণ্ঠনটা খুলে নিয়ে ভেতরে নেমে যায়। ছইয়ের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। নাওশিন এখানে কিভাবে শুয়ে আছে খোদাই জানে। বিবি, ও বিবি, আরে ঘুমোলে নাকি? ছইয়ের ভেতরে নেমে লণ্ঠনটা একটু উঁচু করে ধরতেই সামনের দৃশ্যটা দেখে একেবারে জমে গেলেন ইমতিয়াজ খান। তার হৃৎপিণ্ড খানিকক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দিল। ছইয়ের ভেতরে মুখোমুখি পাতা দুটো কাঠের পাটাতনের একটায় নাওশিন অঘরে ঘুমাচ্ছে, আর অপর দিকের পাটাতনের উপর কেউ একজন বসে আছে, আপাদমস্তক কালো কাপড়ে জড়ানো, এবং সেই কাপড় থেকে জল ছোঁয়াচ্ছে। সারা শরীর জলে সপসপে ভিজে, তার মাথার চুলগুলো দেহের সাথে লিপটে আছে। কোনো মেয়ে মানুষ হবে হয়তো, কিন্তু এই মেয়েটা নৌকার ভেতরে ঢুকলো কখন? আর সে এমন ঘাপটি মেরে বসেই বা আছে কেন? মেয়েটির পায়ের দিকে চোখ পড়তেই ইমতিয়াজ খান একটা আর্তনাদ করে উঠলেন। সবজি ফ্যাকাশে চামড়ার পায়ের পাতা দুটো ফুলে ঢোল হয়েছে,
জলে ডুবে থাকা মরা মানুষের যেমন হয়। পায়ের নখগুলো কালছে, ভন ভন করে কয়েকটা মাছি উড়ে বসেছে সেখানে। কে কে তুমি? লণ্ঠনটা একটু হলেই হাত থেকে পড়ে যাচ্ছিল ইমতিয়াজ খানের। নিজে তাল সামলাতে পারলেন না, বসে পড়লেন ছইয়ের ভেতরে। তার চিৎকার শুনে নাওশিনও উঠে বসেছে এবং ছইয়ের ভেতরে নেমে এসেছেন বৃদ্ধ মাঝিও। মাঝি অবাক হয়ে প্রশ্ন করল, কি হয়েছে সাহেব? ইমতিয়াজ খান কাঁপতে কাঁপতে বললেন, ওই যে ভেতরটা কে? ওটা কে? কে ওখানে? ও কখন উঠলো? কোথায় কে? কাকে দেখে আপনি এমন করছেন? এবার মুখ খুলল নাওশিন। আচমকা ঘুমটা ভেঙে যাওয়ায় সে বেশ হতভম্ব হয়ে গিয়েছে। মাঝি বেশ আত্মবিশ্বাসের সুরে বলল, ভেতরে আপনার বিবি ছাড়া তো আর কেউ নাই, ভালো করে চেয়ে দেখেন তো। কাঁপা কাঁপা হাতে আবার লণ্ঠনটা তুলে ধরলেন ইমতিয়াজ খান। এ কি, সত্যি তো পাটাতনের উপর কেউ বসেনি, কেবল নাওশিন অবাক হয়ে স্বামীর মুখের দিকে তাকিয়ে আছে। এমনকি সেই বিভৎস দেখতে মেয়েটার বসে থাকার কোনো চিহ্ন অব্দি ওখানে নেই। কাঠের পাটাতনটা সম্পূর্ণ ফাঁকা। কিন্তু ইমতিয়াজ খান একটু আগেই স্পষ্ট নিজের চোখে দেখেছেন মেয়েটার সারা শরীর ভেজা, যেন জল থেকে উঠে এসেছে সে। কি বিভৎস দেখতে তাকে! সে কি আদেও কোনো মানুষ? আপনি ঠিক আছেন? নাওশিন চিন্তিত কণ্ঠে আবার জিজ্ঞেস করে স্বামীকে। ইমতিয়াজ খান উঠে দাঁড়ায়, লণ্ঠনটা মাঝির হাতে ফিরিয়ে দেন তিনি। তারপর কোনো কথা না বলে চুপচাপ বেরিয়ে আসে ছইয়ের বাইরে। নাওশিনও উঠে আসে। মাঝি বেরিয়ে এসে লণ্ঠনটা আবারও ছইয়ের মাথায় টাঙিয়ে দেয়। ইমতিয়াজ খান কিছু বুঝতে পারছে না এখানে কি হচ্ছে, কেন হচ্ছে। তবে এটা বুঝতে পারছেন তার মনটা কোনো আগাম বিপদের সংকেত দিচ্ছে তাকে। এই যে বিয়ে বাড়িতে দেরি হওয়া, তারপর অন্য কোনো নৌকা না পেয়ে রহস্যময় মাঝির নৌকায় পাড়ি জমানো, হঠাৎ করে নদীর উপরে কুয়াশা, দিন দরিয়ার এত জায়গা থাকতেই অপয়া ঘাটে এসে নোঙর করা, এসব কেন জানি না এক সূত্রে গাঁথা বলে মনে হচ্ছে ইমতিয়াজ খানের। তিনি কি এতটাই ভুল দেখলেন একটু আগে? ভুল এত স্পষ্ট হয়? মেয়েটার শরীরের জলু মাংস পচা গন্ধ যেন তার নাকে ভাসছে এখন। চোখ দুটো না হয় বেইমানি করলো তার সাথে, না গো, এমনকি হতে পারে। গলা শুকিয়ে আসছে ইমতিয়াজ খানের। সেই কখন বিয়ে বাড়িতে দাওয়াত খেয়েছে, খেয়াঘাট অবধি কতটা রাস্তা গরুর গাড়িতে আস্তে আস্তে খাবার হজম হয়ে গিয়েছে। এতটা সময়ের মধ্যে একবারও গলা ভেজেনি তার। মাঝি ততক্ষণে আবার নৌকার শেষ মাথায় এসে বসেছে। ক্ষীণ গলায় ইমতিয়াজ খান তাকে ডেকে বলল, মিয়া 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 একটু একটু পানির ব্যবস্থা করতে পারো? মাঝি উঠে এসে ছইয়ের ভেতরে নেমে গেল। খানিকক্ষণ বাদেই হাতে একটা মাটির ভাঁড় নিয়ে উঠে এলো। ইমতিয়াজ খানের পাশেই বসে তার স্ত্রী নাওশিনও। মাঝি এসে ইমতিয়াজ খানের সামনে দাঁড়ালো। তারপর দু হাতে ধরে থাকা সেই ভাঁড়টা এগিয়ে দিল তার দিকে। ইমতিয়াজ খান জল ভর্তি ভাঁড়টা মাঝির হাতের থেকে নিতে গিয়ে চমকে উঠল। ছইয়ের উপরে ঝোলানো লণ্ঠনের আলোটা বেশ খানিকটা এসে পড়েছে পাটাতনের উপরে। সেই আলোতে ইমতিয়াজ খান দেখলেন মাঝির হাত দুটো পচা গলা মরার মতো দুখানা হাত। সারা হাতে দগদগে ক্ষত ভর্তি। সেই ঘাগুলোর ভেতর থেকে কৃমির মতো পোকা ওঠানামা করছে। আবার মাছের ডানা ঝটপটানোর ভন ভন শব্দ কানে এলো। সেই সঙ্গে একটা চাপা বিভৎস মরা পচা গন্ধ। চিৎকার করে মাঝির হাত থেকে ভাঁড়টা ফেলে দিলেন ইমতিয়াজ খান। তিনি নিজেও নৌকা থেকে প্রায় পড়েই যাচ্ছিলেন। নাওশিন ধরে ফেলল তাকে। আবারও চিৎকার করে উঠলেন তিনি। সরে যাও, সরে যাও, সরে যাও আমার সামনে থেকে। কে তুমি? কে তুমি? দু হাতে মুখ ঢেকে ফেলেছেন ইমতিয়াজ খান।
বৃদ্ধ মাঝি সেভাবেই দাঁড়িয়ে। নাওশিন তার কাঁধ ধরে ঝাঁকালো। কি হলো কি আপনার? আর একটু হলেই তো পড়ে যাচ্ছিলেন। আরে এমন করছেন কেন? তাকান তাকান, আমার দিকে তাকান। ধীরে ধীরে মুখ তুললেন ইমতিয়াজ খান। মাঝি এখনো হাত দুটো বাড়িয়েই দাঁড়িয়ে আছে, কেবল ভাঁড়টা পাটাতনের উপর পড়ে উল্টে আছে। তোমার হাতগুলো এমন মরা মানুষের মতো কেন মিয়া? হ্যাঁ, স্বপ্নে দেখা ভয় পেয়ে জেগে ওঠা বাচ্চাদের মতো কাঁপতে কাঁপতে কথাগুলো বললেন মাঝির উদ্দেশ্যে। জবাবটা দিল নাওশিন। আপনার কি হয়েছে বলুন তো, ভালো করে তাকিয়ে দেখুন তো। উনি আপনাকে পানি দিতে এসেছিলেন। কি হয়েছে কি বলুন তো আপনার? ইমতিয়াজ খান ভালো করে চেয়ে দেখলেন মাঝির হাতের মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। জীর্ণ শিরা বের করা দুখানা বৃদ্ধ হাত। তাহলে এইমাত্র তিনি কি দেখলেন? আবার চোখের ভুল। এই কয়েক মিনিটের মধ্যে দুবার চোখের ভুল। মাঝি এবার খানিক বিষণ্ণ হাসি হাসল, রহস্য মাখা গলায় বলল, সাহেবের বোধহয় শরীরটা খারাপ করেছে, আপনি একটু বিশ্রাম নিন সাহেব। ভাবি যান, নিয়ে যান সাহেবকে। নদীর হাওয়ায় শরীর খারাপ হলে এমনটা হয়, বাইরে বসে থাকাটা ঠিক হবে না আপনাদের। নাওশিন বৃদ্ধের কথা মতো ইমতিয়াজ খানকে ধরে ধরে নিয়ে যায় ছইয়ের ভেতর। তিনি জ্বরে পড়া রোগীর মতো কাবু হয়ে পড়েছেন হঠাৎ করে। এসব কি সত্যি চোখের ভুল নাকি অন্য কিছু? রাতটা কখন শেষ হবে কে জানে। ছইয়ের ভেতর স্বামীকে শুইয়ে দিয়ে মাথার কাছে বসে থাকলো নৌসিন। একটু মাথা টিপে দেব আপনার? হ্যাঁ দাও। দু চোখের মাঝখানে রগ দুটো ব্যথা করছে ভীষণ। দু চোখ বোঝার চেষ্টা করলেন ইমতিয়াজ খান। নাওশিনের নরম আঙুলের আলতো চাপে মাথার ভার ভাবটা অনেকটা কেটে যাচ্ছে তার। আরামে চোখ দুটো বুজে আসছে। রাত বাড়ছে, মৃদুমন্দ শীতল বাতাস বইছে নদীতে। ঘুম নামলো ইমতিয়াজ খানের চোখে। খুব বেশিক্ষণ ঘুমাতে পারলেন না তিনি। নৌকা যতই নোঙর করা থাক একটু হলেও দুলবে। তাছাড়া মাঝি জেগে রয়েছে বাইরে, তার চলাফেরাতে নৌকা দুলছে মাঝে মাঝে। ঘুমটা শেষমেশ ভেঙে গেল ইমতিয়াজ খানের। খানিক্ষণ অন্ধকারে চোখ বুজে শুয়ে থেকে উঠে পড়লেন তিনি। নাওশিন তার মাথার কাছে বসে নেই, সেও ওপাশে ঘুমিয়ে পড়েছে। হয়তো স্বামীকে ঘুমিয়ে পড়তে দেখে নিশ্চিন্ত হয়ে শুতে গিয়েছিল সে। এখন আর তাকে ডাকবে না। চোখ কচলাতে কচলাতে বাইরে বেরিয়ে আসলো ইমতিয়াজ। ছইয়ের বাইরে পা থেবড়ে বসে বৃদ্ধ মাঝি একটা থালায় করে কোলের উপর রেখে কি যেন খাচ্ছে। ইমতিয়াজ খানকে দেখে মাঝি বলে উঠল, কি সাহেব, ঘুম হয়ে গেল? রাত তো এখনো ঢের বাকি। লোকটার থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে ছইয়ের কাছাকাছি বসলেন ইমতিয়াজ। পকেট থেকে একটা সিগারেট বার করে ধরিয়ে অন্যমনস্কভাবে বললেন, ঘুম আসছে না। আসলে এইভাবে নৌকার ভেতরে শোয়ার অভ্যাস নেই তো। মুখে খাবার চিবোতে চিবোতে মাঝি এবার খুব খুব করে সেই বিরক্তির হাসিটা হাসলো বলে মনে হল। অভ্যেস নেই নাকি ভয় পাচ্ছেন সাহেব? বিরক্ত হয়ে মাঝির দিকে তাকালেন ইমতিয়াজ। ভয়? কিসের ভয়? হ্যাঁ, কিসের ভয়? শরীরটা একটু ঠিক নেই ব্যাস। কি দেখছি তাই একটু দেখো। আমিও সব না ভয় টয় পাই না। হ্যাঁ, নিজের মনকে যেন নিজেই প্রবোধ দেন তিনি। চাদরের আড়াল থেকে মাঝি আবার হাসে। কেমন যেন অপার্থিব শোনায় তার হাসিটা। ইমতিয়াজ খান অবাক চোখে তাকিয়ে থাকে তার দিকে। লোকটা এত রহস্যময় কেন? পান সাহেব, পান। সুনি মিয়ার ঘাটকে সবাই ভয় পায় সাহেব, আপনিও পান। এবার একটা ঢোক গেলেন ইমতিয়াজ খান। অস্বস্তিটা আবার ফিরে এসেছে। তিনি নিজের মনকে প্রায় ভুলিয়েই দিয়েছিলেন যে তিনি চুনি মিয়ার ঘাটে অবস্থান করছেন এই মুহূর্তে। হ্যাঁ, তিনিও ভয় পান,
সত্যি সত্যি তিনি এই চুনি মিয়ার ঘাটকে মনে প্রাণে ভয় পান, এড়িয়ে চলেন, কিন্তু মুখে বললেন, কেন কেন কি এমন হাতি ঘোড়া কারণ আছে এই জায়গাটাকে ভয় পাওয়ার? হ্যাঁ, আবারও রহস্যময় হয়ে ওঠে মাঝির কণ্ঠস্বর। আপনি সত্যিই জানেন না সাহেব, আশেপাশে 10টা গায়ে লোক জানে সুনি মিয়ার ঘাটের কুখ্যাতি, আর আপনি জানেন না। কপালে গায়ে সারা মুখে বিন্দু বিন্দু ঘাম ফুটে ওঠে। অস্বস্তি, তীব্র অস্বস্তি হয় তার। সব জানেন তিনি। আজ থেকে 5 বছর আগে এই ঘাট কিভাবে অভিশপ্ত হয়েছিল তা খুব ভালোভাবেই জানেন তিনি। এই মাঝি বুড়োটা বারবার কেন একই প্রসঙ্গ টেনে আনছে? এই প্রসঙ্গটা থেকে পালাতে চান ইমতিয়াজ খান। তিনি চান রাতটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক, এই ঘাটটা থেকে তিনি তাড়াতাড়ি পালাতে পারলেই বাঁচেন। আর কোনো দিন এ মুখ হবেন না তিনি। মাঝি যাতে তার অস্বস্তি বুঝতে না পারে, শেরওয়ানির খাতায় মুখের ঘাম মুছে তিনি বললেন, জানি জানি গাঁইয়া লোকেদের গাঁইয়া কুসংস্কার, বুঝলে? কি সব জিন পিশাচের গল্প ফেঁদে বসেছে, যত সব উল্টো পাল্টা। না সাহেব, গল্প না সাহেব, দিনের আলোর মতো সত্যি। মানুষ যখন অনেক কষ্ট বুকে নিয়ে মারা যায় বা মরতে বাধ্য হয়, তখন তার আত্মা শান্তি পায় না সাহেব, আশেপাশে ঘুরে বেড়ায়, আটকা পড়ে যায়। সেই জায়গার মায়া ছাড়তে পারে না সাহেব, সেই জায়গা ছেড়ে কোথাও যেতে পারে না। অস্বস্তির পরিমাণটা বাড়ছে ইমতিয়াজ খানের। গলা খাঁকড়ে বললেন, আচ্ছা, কি বলছো তুমি? পরিষ্কার করে বলো তো। একটা দীর্ঘশ্বাস ফেলে মাঝি। বড়ই দুঃখের কাহিনী সাহেব, আপনি শুনবেন? মনে মনে হাসলেন ইমতিয়াজ। হয়তো এই মাঝির চেয়ে বেশি ভালো করে জানেন তিনি এই চুনি মিয়ার ঘাটের কাহিনী। তবু শোনা দরকার এই লোকটা কি বলতে চায়। আর তাছাড়াও এই লোক এমনিতেও বারবার সেই প্রসঙ্গই টেনে নিয়ে আসবে। তার উপর রাত এখনো ঢের বাকি, সবে 3টে বাজে। নিজে থেকে গল্প বলতে চাইছে যখন বলুক, সময়টা তো কাটবে। সব দিক বিচার বিবেচনা করে ইমতিয়াজ খান মৃদু হেসে উত্তর দিলেন, শুনবো বই কি। আমি বলবো, তবে আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? আমায় কিন্তু মাঝখানে থামানো যাবে না। যা বলবো চুপ করে শুনে শেষে কিছু বলার থাকলে বলবেন, ঠিক আছে? বুড়ো ব্যাটার আবার ভাব কত, মনে মনে ভাবলেন ইমতিয়াজ খান। মুখে বললেন, ঠিক আছে, এবার বলো কি বলবে, বলো। নদীর উপর কুয়াশা আরো ঘন হয়ে জাঁকিয়ে পড়েছে। আকাশে চাঁদের আলো কুয়াশার সঙ্গে মিশে ঘোলা কাদা জলের মতো জ্যোৎস্না তৈরি হয়েছে চারিদিকে। চারপাশে কোনো প্রাণের স্পন্দন নেই, শব্দ নেই। মাঝে খেতে খেতেই বলে চলল, বছর 5 আগের কথা। সুনি মিয়ার ঘাট গায়ের অন্য যে কোনো জায়গার মতোই সাধারণ একটা জায়গা ছিল। বড় খেয়া ঘাট ছিল। ওপারে জীবনপুরে যাওয়ার জন্য সব সময় নৌকার ভিড় লেগে থাকতো ঘাটে। আমিও তখন এই ঘাটেই খেয়া পারাপার করতাম। এই উধমপুরেই ছিল আমার ঘর। ওই যে দেউলের পেছনে যে অশ্বত্থ গাছ, ওই গাছের পেছন দিয়ে যে রাস্তাটা চলে গেছে, ওখানের কয়েক ঘর লোক থাকে। ওখানেই কষ্ট সৃষ্ট করে চলে যেত সংসার। ঘরে 2 উঠতি বয়সী মেয়ে, একটা আমার নিজেরই আর একটা আমার দিদির মেয়ে। আমার বউটা বিয়ে হওয়ার 3 বছরের মধ্যেই কলেরা হয়ে মারা গেল। জানেনই তো সাহেব, পাড়া গায়ে কলেরা ধরলে কাউকে রিয়াদ দেয় না। আমরা মুখ্য মানুষ, রোগের লক্ষণ বুঝে ওঠার আগেই সব শেষ। সেবার ভয়ানক কলেরা হয়েছিল। গ্রামকে গ্রাম উজাড় হয়ে গিয়েছিল কলেরায়। আমার এক দিদি ছিল, এই গায়ে বিয়ে হয়েছিল তার।
সেই দিদি জামাইবাবু দুজনেই মারা পড়লো ওই কলেরায়। বেঁচে গেল ওদের মেয়েটা, আমার মেয়ের থেকে 1 বছরের ছোট। 3 কুলি কেউ ছিল না বাপ মা ছাড়া। অনাথ মেয়েটাকে এনে রাখলাম আমার কাছে, আমার মেয়ের সাথেই বড় করে তুললাম। কিন্তু ওই যে বলে না সাহেব, এক গাছের ছাল কোনোদিন আর এক গাছে পুরোপুরি জোড়া লাগে না। আমার বঞ্জিটা রুবিনাকে, মানে আমার মেয়েকে একদম সহ্য করতে পারত না। কেন কে জানে, আমারই খায় আমারই পরে। এদিকে আমার মেয়ের সাথেই যত রাজ্যের হিংসে ওর। কেন এরকম করতো কে জানে সাহেব। ভেবেছিলাম বাচ্চা মেয়ে বড় হলে শুধরে যাবে ঠিকই, হয়তো শুধরে গিয়েও ছিল। বড় হচ্ছিল দুজনেই, কিন্তু আমার ধারণা ভুল ছিল সাহেব। নিজের মেয়েটারে আগে পার করতে হবে, কিন্তু আমি গরিব মানুষ, বিয়ে দেওয়ার মতো সাধ্য আমার ছিল না। মেয়ের চিন্তায় সবসময় অস্থির হয়ে থাকতাম। কে নেবে আমার মেয়েটারে? নিজের মেয়ে বলে বলছি না সাহেব, গায়ের রং চাপা হলেও পান পাতার মতো ভরাট মুখ ছিল আমার মেয়ের। দিঘির মতো টলটলে কালো দুটো চোখ, মাথায় ভরা চুলের ঢাল। আল্লাহর কাজ আল্লাহ করলো। আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি যে এমনটা হবে, জানেন তো সাহেব। মাঝে মধ্যে রুবিনাকে নিয়ে নৌকা করে আনাজপাতি কিনতে যেতাম শিয়াখালীর ঘাটে। এই উধমপুরে এক বিরাট ব্যবসায়ী পরিবার ছিল, তারা এখন শিয়াখালীতে চলে গেছে, এখানে এখন আর থাকে না। সেই বাড়ির বড় আম্মা একদিন আনাজপাতি নিয়ে বাড়ি ফেরার সময় আমাকে বলল উধমপুরে নামিয়ে দিতে। বড় আম্মাকে গায়ের সবাই চিনত, সম্মান করত, বারণ করার কোনো প্রশ্নই ওঠে না। নৌকায় ফেরার পথে রুবিনারে দেখে ভীষণ পছন্দ হয়ে যায় বড় আম্মার। তারপর তিনি এমন একখানা প্রস্তাব দেন, শুনে তো লজ্জায় পুরো আতখানা সাহেব। তিনি বললেন তার বড় ছেলের সঙ্গে আমার রুবিনার নিকাহ করাতে চান, কোনো যৌতুক লাগবে না, শুধু মেয়েরই নিয়ে যাবেন। বড় আম্মার আদেশ অমান্য করব এত বড় বুকের পাটা আমার ছিল না। সাথে এটাও ভেবে মরেছিলাম যে অত বড় লোকের বাড়িতে আমার মেয়ে গিয়ে মানিয়ে গুছিয়ে নিতে পারবে তো। তারপর ভাবলাম আল্লাহ আমার মেয়ের কপালে যদি সুখ লিখি থাকে, তাহলে আমার আর চিন্তা ভাবনায় কি এসে যায়, তাই না সাহেব? ঠিক সময় মতো সবকিছু হয়ে গেল। বড় আম্মার বড় ছেলের সাথে আমার মেয়ের নিকাহ হয়ে গেল। মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে বিয়ের পরদিন কাউকে পাঠাতে হয়, তা আমি পাঠিয়ে দিলাম আমার বঞ্চিকে রুবিনার সাথে। আর সেটাই সবচেয়ে বড় ভুল করেছিলাম সাহেব, জীবনের সবচেয়ে বড় ভুল। ও ছাড়া আর কেই বা যেত বলেন? আমার রুবিনার আর কেই বা ছিল? আপনাকে তো আগেই বলেছি সাহেব, আমার বঞ্জি সব কিছুতেই আমার মেয়েটারে হিংসে করত। এত ভালো ঘরে বিয়ে হয়েছে ওর, সেটাও সহ্য হলো না। ভাবেন একবার, ভাবেন সাহেব, দুধ দিয়ে কত বড় কালসাপ আমি ঘরে পুষেছিলাম। আমার মেয়ের গায়ের রংটা চাপা ছিল, কিন্তু আমার বঞ্জির গায়ের রং ছিল খোলতাই। দেখতে খুব আহামরি সুন্দর না হলেও শরীরের চকম টকম অনেক বেশি ছিল, পর্দা টর্দা নামাতো না। আমার নিজের মেয়ের জন্য আমাকে যেসব নালিশ শুনতে হয়নি, ওর জন্য শুনতে হয়েছে গায়ের লোকের কাছ থেকে। অনেক ছেলের নাকি মাথা চিবিয়েছে ওই ছুরি যৌবনকালে। শেষমেশ নিজের বোনের সংসারটারও ছাড়ল না সাহেব।
ওর দুলা ভাই মানে রুবিনার স্বামী এত বড় ঘরের সন্তান হওয়ার পাশাপাশি দেখতেও বেশ সুন্দর, একদম রাজপুত্রের মতো। ও বাড়িতে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গেই দুলাভাইকে দেখে বুকের ভেতরে ঝড় বয়ে গেল ওই শরীর। দুলাভাইরে ওর চাই চাই, যেভাবে হোক পারলে নিজের দিদির সংসার ভেঙে হলেও চাই। আর বিশ্বাস করেন সাহেব, এইসব কাজেও একেবারে পটু ছিল। দু রাতের মধ্যে দুলাভাইরে বাজিয়ে ফেলল। ব্যাস, ছেলে মানুষের আর দোষ কি? কোনো মেয়ে যদি তারে অঙ্গভঙ্গি করে কাছে ডাকে তখন তার উপায় কি? আর তাছাড়াও আমার কালো লাজুক মেয়েটার তো হঠাৎ করে মাটির ঘর ছেড়ে অত বড় ঘরে গিয়ে পড়তে, অত জখম বুঝে উঠতেই অনেক সময় লেগে গিয়েছিল। তার শরীরের কোনো আড় ভাঙেনি। স্বামীর কাছে যেতেই লজ্জা পায় সে, তাকে ভালো লাগবে কেন? দুলাভাইও নিজের শালির সাথে শুরু করে দিলেন রঙ্গ তামাশা। দুলাভাইয়ের বিছানায় উঠতেই ওই মেয়ের বেশি দিন সময় লাগলো না। ও মেয়ে দেখি বাড়ি আসার কোনো লক্ষণই নেই। 1 সপ্তাহ চলে গেল, তবুও আসে না। এতদিন কেউ দিদি শ্বশুর বাড়ি থাকে? আমি তো এদিকে চিন্তায় মরছি। এদিকে দুলাভাই আর শালির তখন খুব প্রেম পীড়িত। আমার মেয়েটা এসব কিছুই জানতো না। ওকে আলাদা ঘরে শুয়ে দিত আমার জামাই। মেয়ের সন্দেহ হতো, কিন্তু কিছু বলতে পারতো না। একদিন না ঘুমিয়ে রাতের বেলায় স্বামীর ঘরে হাড়ি পাতলো আমার মেয়ে। জানলার খড়খড়ির ফাঁক দিয়ে দেখলো ওর স্বামী আর ওর বোনের ঘনিষ্ঠ দৃশ্য। আমার মেয়ে সহ্য করতে পারেনি ওই দৃশ্য। বাচ্চা মেয়ে তো, সবে নতুন নতুন সংসার। পরের দিন ভোরের আলো ফুটার আগেই মেয়ে পালিয়ে এলো। ইয়া আল্লাহ, আমার মেয়েটার যদি একটু সাহস থাকতো যে আমার কাছে সেসব খুলে বলতে পারতো, তাহলে হয়তো মেয়েটার অকালে মরতো না সাহেব। মেয়েটার অকালে মরতো না। মেয়ে কিন্তু ঘরে ফিরল না। তখন সবে ফাজরের নামাজ শেষ হয়েছে। লোকজন রাস্তাঘাটে বেরোয়নি। সুনি মিয়ার ঘাটে বসে অনেকক্ষণ কাঁদলো আমার মেয়েটা। তারপর ওখানেই জলে ডুবে খুদকুশি করে মরল সাহেব। আমি জানতেও পারলাম না। আমি জানলাম আমার মেয়ে সুখী সংসার করছে। জানতে পারলাম 3 দিন পরে এক সকালে যখন নৌকা নিয়ে বের হচ্ছি, তখন এক সুরেশে বলল আমার রুবিনা নাকি ঘাটের থেকে একটু দূরে বসে ফুলে ভেসে উঠেছে সাহেব। আমি বিশ্বাস করিনি সাহেব। গিয়ে দেখলাম ঠিকই তো। পরনের শাড়ি দেখে চিনতে পারলাম। কিছু বুঝতে পারলাম না। রাগে দুঃখে আমার মাথা খারাপ হয়ে গেল সাহেব। আর কোনো লজ্জা না রেখে আমি সোজা চলে গেলাম আমার মেয়ে শ্বশুর বাড়িতে। ওখানে কেউ আমারে কোনো কৈফিয়ত দিতে চাইল না। যে বড় আম্মা এত মধুর মধুর কথা বলে আমারে কাছ থেকে নিয়ে গিয়েছিল আমার পাগলিটারে, সেও বাড়ির বাইরে বেরোলো না। উল্টে চাকর বাকর ডেকে মারধর করে আমারে তাড়িয়ে দিল। ওদের অনেক ক্ষমতা সাহেব। শিয়াখালীর বাজারে ওদের বড় ব্যবসা। অনেক ভাড়াটে গুন্ডা বদমাশ পোষা আছে ওদের। আমি একজন সামান্য মাছি। আমার কি ক্ষমতা আছে জোর করে কৈফিয়ত চাওয়ার? লজ্জায় অপমানে মেয়ের সুখে ঘাটের পাশে ওই যে অশ্বত্থ গাছে, ওই অশ্বত্থ গাছে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লাম সাহেব। আমার মেয়ে বা আমি কেউ জানাজার নামাজ পেলাম না। ভালো করে দফন করা হলো না আমাদের লাশ দুটোকে। এই জন্য এখনো হাহাকার করে ঘুরে বেড়াচ্ছি সাহেব। আমার মেয়েটাও ঘুরে বেড়াচ্ছে। বৃদ্ধ মাঝি থামল।
চাদরের ফাঁক দিয়ে কিসে তাকিয়ে আছে ইমতিয়াজ খানের মুখের দিকে। ইমতিয়াজ খান মাঝির শর্ত অনুযায়ী এতক্ষণ মুখ খোলেনি। তার মুখটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। রাগে থরথর করে কাঁপছেন তিনি। পকেট থেকে ভোজালিটা ক্ষিপ্র গতিতে বার করে সাপের মতো ঠান্ডা গলায় বলে উঠল, এক্ষুনি বল তুই কে? কে তুই? আমার সঙ্গে মস্করা করছিস তাই না? তুই জানিস না যে আমি কে? মেরে ফেলে রেখে দিয়ে যাবো এখানে, কেউ টেরও পাবে না। এই নদীর চরে পুঁতে দেব। বল বল কে তুই? বল, মুখের দিকে চাদর সরা। হঠাৎ অদ্ভুতভাবে হো হো করে হেসে উঠল মাঝি। চরাচর কেঁপে উঠছে সেই হাসির দমকে। একজন শীর্ণ বৃদ্ধ মানুষের কণ্ঠ থেকে এমন অট্টহাস্য বের হতে পারে? ইমতিয়াজ খানের হাত কেঁপে গেল। হাসতে হাসতে মাঝি সম্পূর্ণ অচেনা এবং অপার্থিব কণ্ঠে বলে উঠল, আরে দাঁড়ান সাহেব, দাঁড়ান। পুরোটা তো এখনো শুনলেনি না। বড় আম্মা সেই বড় ছেলে তারপর তো আমার বোনজিকে নিকাহ করলো। মাঝখান থেকে আমার মেয়েটা মরে গেল। কারুর কোনো মাথা ব্যথা নেই সাহেব। আর আমার বোনজি কত বেহায়া হলে এই জঘন্য কাজটা করতে পারে বলেন তো সাহেব? দিদির সংসার খেলো, দিদিরে খেলো, সেই দোলা ভাই আমার নিকাহ করলো। আর এখন আরামজাদি ওই যে শরীরের ভেতরে শান্তিতে ঘুমছে। নাওশিন, তাই না? ঠিক বলছি তো নামটা সাহেব? এত বছর ধরে কাল সাপটাকে পুষেছি, নাম ভুলে যাব কি করে সাহেব? ইমতিয়াজ খানের হাঁটু কেঁপে গেল। হাতে ধরে থাকা ভোজালিটা নদীর জলে টুপ করে পড়ে গেল। কাঁপা কাঁপা ঠোঁটে কোনো রকমে প্রশ্ন করলেন তিনি, তুমি কে? তুমি কে? কে তুমি? আল্লাহর দোহাই তোমায় বলো, তুমি কে? আকাশ বাতাস কাঁপিয়ে আবার অট্টহাস্য করে হেসে উঠল বৃদ্ধ মাঝি। আমি আনিমুল মিয়া। মনে আছে আনিমুল মিয়াকে, যাকে আজ থেকে 5 বছর আগে বাড়ি থেকে বার করে দিয়েছিলে চাকর বাকরে জুতো মেরে? মনে আছে নামটা? তোমার খুব ভালো করে মনে আছে আমি জানি। তোমার জন্য আমার মেয়েটা এত বছর ধরে প্রতিশোধের আগুনে ধুকে ধুকে মরেছে। চারিদিকে তাকাও, তোমার জন্য এই মানুষগুলো বিনা কারণে মরেছে। বেটা ছেলের জাতির প্রতি আমার মেয়ের ঘেন্না ধরে গিয়েছিল, তাই সুনি মিয়ার ঘাটে সব বেটা ছেলেদেরই পানিতে ডুবে মরেছে এতদিন। দেখো চারিদিকে, ওরা সবাই দাঁড়িয়ে আছে। ওদের সবার মৃত্যুর জন্য তুমি দায়ী। ইমতিয়াজ খান স্পষ্ট দেখতে পাচ্ছেন নৌকার চারিদিকে ছেঁড়া ছেঁড়া কুয়াশার মধ্যে জলের থেকে খানিকটা ওপরে ভেসে রয়েছে কতগুলো আবছায়া মূর্তি। এরা কেউ মানুষ নয়, ইহ জগতের বাসিন্দা নয়, কারণ মানুষ কখনো জলের উপরে ভেসে থাকতে পারে না। তাদের সকলের চোখগুলো ধকধক করে জ্বলছে। বেশ কয়েকজনকে চেনেন ইমতিয়াজ। এদের সকলের চুনি মিয়ার ঘাটে ডুবে মৃত্যুর খবর পেয়েছিলেন তিনি। এরা এই উধমপুরেরই লোকজন, নিখোঁজ হওয়া জলে ডুবে মরা লোকজন এরা। সকলে মিলে তীব্র ক্রোধ আর ঘৃণা নিয়ে তাকিয়ে আছে ইমতিয়াজ খানের দিকে। চিৎকার করে ওঠেন তিনি, না 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 না, এ হতে পারে না। এসব ভুল, এসব মিথ্যে। ইয়া আল্লাহ, এসব আমার খোয়াব। আল্লাহ, এসব আমার খোয়াব। মিথ্যে, এসব মিথ্যে, এসব মিথ্যে, এসব মিথ্যে। কিছুই তোমার খোয়াব নয়। উঠে দাঁড়ায় বৃদ্ধ আনিমুল মাঝি। তখন তোমাদের অনেক ক্ষমতা ছিল সাহেব, এখন আমার অনেক ক্ষমতা। সব সত্যি, দিনের আলোর মতো। ওই দেখো।
এই বলে নিজের মুখের চাদরটা সরিয়ে দেয় সে। অনিচ্ছা সত্ত্বেও মাঝের দিকে তাকায়। হ্যাঁ, ইনি আনিমুল মিয়া, যাকে 5 বছর আগে নিজের বাড়ি থেকে বার করে দিয়েছিলেন ইমতিয়াজ খান, শালির সাথে নিজের লটর পটরের কোনো কৈফিয়ত দেবেন না বলে। ইমতিয়াজ খান এতক্ষণে লক্ষ্য করলেন চাদরের নিচে থালায় রেখে মাঝে কি খাচ্ছিল এতক্ষণ। মাছ, একটা কাঁচা মাছ। মানুষ কাঁচা মাছ খায় না। আশেপাশে দাঁড়িয়ে থাকা ছায়াগুলোর মতো তার চোখ দুটো ধক করে জ্বলে উঠেছে। ছেঁড়া ছেঁড়া চাঁদের আলোয় দেখা যাচ্ছে আনিমুল মিয়ার গলায় একটা মোটা রশির দাগ, ফাঁসের দাগ। কুটিল মুখে চামড়ার বলিরেখাগুলো ফুটে উঠেছে অসম্ভব ক্রোধ এবং প্রতিহিংসার অভিব্যক্তিতে। হঠাৎ করে নিজের স্ত্রী নাওশিনের কথা মনে পড়ল ইমতিয়াজ খানের। নসীন, 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 তুমি ঠিক আছো তো? নসীন! হামাগুড় দিয়ে ছইয়ের ভেতরে ঢুকলেন তিনি। আর ছইয়ের ভেতরে ঢুকতেই একটা বিভৎস আষ্টে গন্ধ এবং কটর মটর করে হাড় মাংস চিবিয়ে খাওয়ার শব্দে গাটা গুলিয়ে উঠল ইমতিয়াজ খানের। হারিকেনের যেটুকু অল্প আলো ছইয়ের মধ্যে এসে পড়েছে তাতেই ভেতরের দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছে। পাটাতনের উপর নাওশিন শুয়ে আছে ঠিকই, কিন্তু তার বুকের উপরে বসে আছে একটা মেয়ে। সেই মেয়েটা যাকে ইমতিয়াজ খান কিছুক্ষণ আগে দেখেছিল ছইয়ের ভেতরে। ঠিকই দেখেছিলেন তিনি। ইমতিয়াজ খানের গলার স্বর পেয়ে পেছনে ফিরে তাকিয়েছে মেয়েটা। অন্ধকারে চোখ দুটো জ্বলছে বিড়ালের মতো। মুখ, গলা, বুক ভিজে গেছে রক্তে। দাঁতের মাঝখানে ধরে থাকা মাংসের টুকরো, নাওশিনের মাংস। তড়াক করে লাফ দিয়ে নাওশিনের দেহটা ছেড়ে উঠে এলো সেই মেয়েটা। দেহের চামড়া যেন বহুদিন ধরে জল শুষেছে, ফুলে সবুজ হয়ে বিকৃত হয়ে গেছে দেহ। চুলগুলো জলঝাঁঝির লতার মতো সারা গায়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। চোখের মনি দুটো ফ্যাটফ্যাটে সাদা। রুবিনা। চেহারা এত বিকৃত হয়ে গেলেও ইমতিয়াজ খানের চিনতে অসুবিধা হয় না। একপাশে পড়ে আছে নাওশিনের ক্ষত বিখ্যাত দেহটা, বুকটা মাঝখান থেকে চেরা, রক্তে বানভাসী ছইয়ের ভেতরটা। ও দেহে আর প্রাণ নেই। নিজের বোনের উপর এত বছরের জমে থাকা প্রতিস্পর্ধা চরিতার্থ করেছে এই পৃথিবী। কান অব্দি চওড়া একটা হাসি খেলে যায় রুবিনার মুখে। তুমি কি ভেবেছিলে উধমপুর ছেড়ে পালিয়ে গিয়ে তুমি বেঁচে যাবে? তুমি মনে মনে ভয় পেয়েছিলে, ভয় পেয়েছিলে। প্রায় প্রত্যেক দিন চুনি মিয়ার ঘাটে লোক ডুবে মরার খবরে তুমি বুঝেছিলে তোমার দিন ঘনিয়ে আসছে। তাই তুমি সপরিবারে পালালে শিয়াখালীতে। কিন্তু এতদিন, এতগুলো বছর আমি অপেক্ষা করেছি, অপেক্ষা। আমি জানতাম একদিন না একদিন তুমি তুমি এই উদমপুরে আসবেই, আসতে তোমাকে হবেই। আজকের রাতটার জন্য আমি অনেকগুলো বছর অপেক্ষা করেছি, অপেক্ষা করেছি। খলখল করে হেসে উঠল রুবিনা। ইমতিয়াজ খান চিৎকার করতে ভুলে গিয়েছে। তার দেহ যেন মাটির সাথে মিশে যেতে চাইছে। একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে স্পর্শ তার পিঠে ঠেকল। একটা হাত। কাঁধের দিকে চাইতে ইমতিয়াজ খান চিনতে পারল হাতটাকে। বেশ খানিক্ষণ আগে মাটির ভাঁড়ে জল নেওয়ার সময় এই হাত দুটোই দেখেছিলেন তিনি। ইমতিয়াজ খানের গলা থেকে একটা তীব্র চিৎকার যেন বেরিয়ে আসতে চায়, কিন্তু পারে না, কারণ তার গলায় ক্রমশ চেপে বসেছে আনিমুল মিয়ার হিলহিলে সাপের মতো আঙুলগুলো। এতক্ষণ শুনছিলেন প্রখ্যাত লেখক আকাশ গুহের কলমে চুনি মিয়ার ঘাট।
গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সংকেত অডিও স্টোরিজ। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।